নমস্কার। ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়, আঞ্চলিক সদর দপ্তর, কলকাতা কেন্দ্র থেকে আজকের লাইভ প্রোগ্রামে অংশগ্রহণকারী সমস্ত পাঠক সমাজকে আমি অঞ্জন কুমার বসু, BHIE 144 ইউনিট 7 এবং 8 থিম হিস্ট্রি রাইটিং ইন সাউথ ইন্ডিয়া এই আলোচনায় স্বাগত জানাই। আজকে আমার আলোচনার বিষয়বস্তু সঙ্গম লিটারেরি ট্র্যাডিশন এবং অমুক্ত মাল্যদা এবং রায় বচকম অর্থাৎ রাজার সংবাদ। এই আলোচনায় আমি প্রথমে পাঠ একক 2 এর উদ্দেশ্যগত দিক বলতে চাই। পাঠক সমাজ ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় এই অধ্যয়ন করার পর যে বিষয়গুলি সম্পর্কে তারা অবগত হবে তা হলো প্রাচীন ভারতে সাহিত্যিক উপাদানের যে অভাব বা যথার্থ ইতিহাস লেখা ধারাবাহিকতার যে ইউরোপীয় ইতিহাসবিদরা তুলে ধরতে চান, অন্তত দক্ষিণ ভারতে তার দীর্ঘ অনুপস্থিতির যে বিষয়টি তারা উল্লেখ করতে চান, এই পাঠ একক 2 অধ্যয়ন করার শেষে শিক্ষার্থীরা স্পষ্টভাবে তাদের সেই ভ্রান্তি কাটিয়ে উঠতে সক্ষম হবেন এবং এই পাঠ এককের গুলির মধ্য দিয়ে সঙ্গম সাহিত্য, যা দক্ষিণ ভারতের তামিল সাহিত্যের অঙ্গ, সে সম্পর্কে জানতে সক্ষম হবেন। পাশাপাশি সঙ্গম সাহিত্যের ঐতিহাসিক গুরুত্ব, তার ব্যবহার সম্পর্কে দীর্ঘ বক্তব্য বা শিক্ষামূলক দিক তারা উপলব্ধি করতে সক্ষম হবে। এর পাশাপাশি ঐতিহাসিক সাহিত্য হিসেবে অমুক্ত মাল্যদা এবং তার ঐতিহাসিক গুরুত্ব, রায় বচকাম বা রাজার সংবাদ, যেগুলি সেই সময়ে রাজার উদ্দেশ্যে রাজকর্মচারীরা তামিল সাহিত্যে তৈরি করেছিলেন, তা স্পষ্টত দিকগুলি সম্পর্কে পাঠক সমাজ অবগত হবে এবং আমার আজকের আলোচনা
যে বিষয়, তাকে আমি যেভাবে সাজিয়েছি সেই বিষয়টি সম্পর্কে বলতে চাই। তা হচ্ছে সঙ্গম সাহিত্য বা দক্ষিণের ইতিহাস তুলে ধরার ক্ষেত্রে কি জাতীয় প্রতিবন্ধকতা থাকে, সঙ্গম সাহিত্যের ঐতিহাসিক গুরুত্ব, ঐতিহাসিক সাহিত্য হিসেবে অমুক্ত মাল্যদার ঐতিহাসিক গুরুত্ব, রায় বচকামু বা রাজার সংবাদ এবং তার ঐতিহাসিক গুরুত্ব, এবং সবশেষে সার্বিক ইতিহাস চর্চার অঙ্গনে এগুলির ব্যবহারের মধ্য দিয়ে কিভাবে পাঠক সমাজ প্রাচীন ভারত এর দীর্ঘ ইতিহাসের ধারাবাহিকতাকে এগিয়ে নিতে সক্ষম হবেন, তার উপরে আমি সংক্ষিপ্ত আলোচনা করব। আমার প্রথম আলোচনার বিষয় ভূমিকা। উত্তর ভারত বা আর্যাবর্তে চিরাচরিত ইতিহাসের থেকে দক্ষিণ ভারতের ইতিহাস একটু আলাদা। তার কারণ বিন্ধ্য পর্বতমালা বেষ্টিত দক্ষিণ ভারতে আর্য সভ্যতা বা সংস্কৃতির প্রভাব খুবই সীমিত ছিল। এর একটা কারণ হচ্ছে প্রাকৃতিক প্রতিবন্ধকতা। সম্পূর্ণ এই অঞ্চল দ্রাবিড় গোষ্ঠীভুক্ত মানুষ বসবাস করতেন, যাদেরকে আমরা ভারতের আদি অধিবাসী বলে, এবং আমাদের সেই ভাবনা যে সঙ্গত, তা নৃতাত্ত্বিক গবেষণা মাধ্যমে স্পষ্ট। দ্রাবিড় জনগোষ্ঠীর এই লীলা ক্ষেত্র বা লীলাভূমি দক্ষিণ ভারতের বিস্তীর্ণ অংশ জলবায়ুগত দিক থেকেও উত্তর ভারত থেকে স্বতন্ত্র প্রকৃতির ছিল, এবং সেই কারণে তার সাংস্কৃতিক বিকাশ ভিন্ন ধরনের। অ্যানথ্রোপোলজিস্টরা বা নৃবিজ্ঞানীরা বা নৃতাত্ত্বিকেরা দাবি করেন যে দ্রাবিড় গোষ্ঠীর মানুষ ছিলেন সেমিট্রিক গোষ্ঠীর মানুষ, এবং তাদের সমাজ ব্যবস্থার রীতিনীতি উত্তর ভারত কেন্দ্রিক আর্য সভ্যতার একদম বিপরীত ছিল। নৃতাত্ত্বিকেরা যুক্তিসঙ্গতভাবে সেই দাবিকে প্রতিষ্ঠিত করেছেন। তার কারণ উত্তর ভারত কেন্দ্রিক আর্য সভ্যতা যেখানে পিতৃতান্ত্রিক অর্থাৎ পিতার নামে সন্তান বা পুত্রের পরিচিতি এবং পুরুষতান্ত্রিক আধিপত্যবাদ প্রতিষ্ঠিত, সেখানে দক্ষিণ ভারত তার বিপরীত মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা। আপনারা দক্ষিণ ভারতের কিছু উল্লেখযোগ্য রাজার নামের পরিচিতি যদি অনুধাবন করার চেষ্টা করেন, সেখান থেকেও বিষয়টা স্পষ্ট। যেমন গৌতমী পুত্র সাতকর্ণী,
সাতবাহন বংশের শ্রেষ্ঠ নৃপতি। তার এই নামকরণ থেকে স্পষ্টতই বোঝা যায় মাতৃতান্ত্রিক প্রাধান্য সমাজ ব্যবস্থার মধ্যে ছিল। তাছাড়া উত্তর ভারতে বা আর্যাবর্তে যেখানে চতুর্বর্ণ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র এবং তাদের উৎপত্তি সংক্রান্ত যে তত্ত্ব আমরা পাই বা প্রচলিত, তেমন অস্তিত্ব কিন্তু দক্ষিণ ভারতের ক্ষেত্রে বা দ্রাবিড় সভ্যতার ক্ষেত্রে অজানা ছিল। এক্ষেত্রে আমরা উদাহরণ হিসেবে দেখতে পারি দক্ষিণ ভারতই নয়, দ্রাবিড় জনগোষ্ঠীর মানুষ একসময় গুজরাট, বালুচিস্তান, আফগানিস্তান, ভারতের বিভিন্ন অংশে বসবাস করতেন। এদের অস্তিত্ব এই অঞ্চলগুলিতে যথেষ্টভাবে পাওয়া যায়। এক্ষেত্রে আমরা কিংবদন্তির সাহায্য নিতে পারি এবং কিংবদন্তি অনুসারে ঋষি অগস্ত্যা মুনি তার শিষ্যদের নিয়ে বিন্ধ্য পর্বতমালা অতিক্রম করে সর্বপ্রথম দক্ষিণে বসবাস করতে শুরু করেন এবং তার হাত ধরেই আর্য সংস্কৃতির প্রচার দক্ষিণে শুরু হয়। অগস্ত্যা মুনির এই আর্যভট্টে চলে যাওয়া বা সেখানে যে থেকে যাওয়া মধ্য দিয়ে হিন্দু সমাজে অগস্ত্য যাত্রা বলে একটা প্রবচনও তৈরি হয়ে যায়। তবে আমাদের মনে রাখতে হবে যে এক সময় মাদ্রাজ প্রেসিডেন্সি অন্তর্গত এবং বর্তমানে তামিলনাড়ু ও কেরলের শস্য শ্যামলা নদী কেন্দ্রিক মৃত্তিকা অঞ্চল এই দ্রাবিড় গোষ্ঠীভুক্ত মানুষেরা বা তামিল ভাষাভাষী মানুষরা বসবাস করতেন এবং তাদের একটা সাংস্কৃতিক ঐতিহ্য তারা গড়ে তুলেছিলেন। এই তামিল জাতির অনবদ্য কীর্তি ছিল তাদের সাহিত্য সম্ভার, যে সাহিত্যের অঙ্গনে আমরা সঙ্গম সাহিত্য বা সঙ্গম লিটারেচার, যা অন্তত কয়েক হাজার বছর ধরে প্রাচীন সাহিত্য সম্ভার আরো পরিষ্কার করে দক্ষিণী সাহিত্য সম্ভার গড়ে তুলেছে। পাঠক সমাজে অবগত হবেন যে বিভিন্ন শাসক এবং তাদের আনুকূল্যে বা তাদের আয়োজনের মধ্য দিয়ে সঙ্গম সাহিত্য এক বিশেষ পরিচিতি বা সমৃদ্ধি অর্জন করেছিল। সঙ্গম শব্দটির মূল অর্থ হল সম্ভবত তামিল কবিদের
সমাবেশ। এক্ষেত্রে আমি বলতে চাই, মাদুরাইয়ের রাজসভায় এই বিশেষ সমাবেশ সংগঠিত হতো। অনেকটা স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলে যে আখ্যানগুলি বা সাগা, SAGA, সাগা প্রচলিত ছিল, সঙ্গম সাহিত্য ঠিক সেই রকম বীরত্বপূর্ণ কাব্যে হিরোইক পোয়েট্রি বলা যেতে পারে। সঙ্গম সাহিত্য থেকে রাষ্ট্র গঠন, সেনাবাহিনী পরিচালনা, রাষ্ট্রীয় রাজস্বের উৎস বা কর ব্যবস্থা, বিচার ব্যবস্থা সম্পর্কে জানা যায়। এছাড়াও বহির্বাণিজ্য, বণিক সম্প্রদায়, কারিগর, কৃষিজীবী, ভিন্ন ভিন্ন পেশা অস্তিত্ব এবং তাদের জীবন প্রণালী, সাংস্কৃতিক ধারা এই সাহিত্যের মাধ্যমে প্রকাশিত হয়। এবং বিশেষ করে কৃষক সম্প্রদায় এবং বাণিজ্য গোষ্ঠীর মানুষদের বিষয় সম্পর্কে সঙ্গম সাহিত্য অনেক বেশি তথ্য পরবর্তী প্রজন্মের মানুষের কাছে রেখে যায়। অর্থাৎ দক্ষিণী সংস্কৃতিতে বাণিজ্য গোষ্ঠীগুলি এবং কৃষক সম্প্রদায়ের গুরুত্ব কতটা, তামিল সাহিত্যের কবিদের দৃষ্টিতে তা উপলব্ধ হয়। পাঠক সমাজ অবগত থাকবেন। সঙ্গম সাহিত্য বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর, যেমন আমরা বলতে পারি কাঞ্চি, করকাই, মাদুরাই, ফুহার এবং উরাইজার অঞ্চলে বিশেষ প্রাধান্য পেয়েছিল। শুধু দক্ষিণ ভারতের ইতিহাসে সঙ্গম সাহিত্যই নয়, সঙ্গম সাহিত্য ছাড়াও তোলকাপ্পিয়াম ও তিরুকুল্লোরাল ও মণিমেকালাই ছাড়াও শিলাপাট্টিকারম ও গ্রন্থ দুটি মহাকাব্যের বা এপিকের মর্যাদা পেয়েছিল তামিল সাহিত্যের ক্ষেত্রে। স্বাভাবিকভাবে বোঝা যায় যে দক্ষিণী ইতিহাস যা ব্রিটিশদের আগমনের পূর্বে ভাবা হতো দক্ষিণী ঐতিহ্য, কার্যত
নেই, সেই অভিযোগ থেকে আজকের দিনে দাঁড়িয়ে আমরা হয়তো বেরিয়ে আসতে সক্ষম হয়েছি। পাঠক সমাজ অবগত থাকবে যে সপ্তদশ শতকে শেষে ভারতবর্ষে কর্নেলিয়াস জিগেনবোল্ড নামক এক ড্যানিশ খ্রিস্ট ধর্ম প্রচারক আসেন এবং তিনি প্রথম তামিল ভাষার ব্যাকরণ ও চলন্তিকা প্রস্তুত করেন। ভাষাতত্ত্ব সাহিত্যের দৃষ্টিভঙ্গি থেকে এটি ছিল নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। তবে এর মাধ্যমে ভারতবর্ষের বৈচিত্র্যময় সভ্যতা ও সংস্কৃতি বিশ্ব দরবারে সমাদৃত হয়। অর্থাৎ আমি এই পাঠ এককের মধ্য দিয়ে পাঠ এককের উদ্দেশ্যগত দিক প্রসঙ্গে যেটা বলতে চাই, ভারতবর্ষের মানুষ তাদের দেশ, দৈনন্দিন জীবনযাত্রা, রাজনৈতিক পরিস্থিতি, অর্থনীতি, সমাজ ব্যবস্থা সম্বন্ধে যথেষ্ট সচেতন ছিলেন। যদিও তাদের ব্যাখ্যা বা উপস্থাপনা করা রীতি বা কৌশল ইউরোপীয় ধরনের সাথে সাদৃশ্যতা বহন করে না, কিন্তু তাই বলে ভারতীয়রা ইতিহাস সচেতন ছিল না বা তারা তাদের পূর্বপুরুষের ইতিহাসকে লিখে রাখেননি বা বহন করেননি, এমন অভিযোগ থেকে আমরা হয়তো আজকে মুক্ত হয়েছি বা মুক্ত হতে পেরেছি। অন্তত তামিল সাহিত্যের দিকে তাকালে সেই বক্তব্য আরো জোরালো ভাবে প্রতিষ্ঠিত হয়। হ্যাঁ, এটা সত্য যে গ্রিসের হেরোডোটাস বা থুকিডিডিসের মতো হেলেনীয় আদর্শে সমৃদ্ধ না হওয়া সত্ত্বেও ভারতীয়রা সাংস্কৃতিক আত্মসচেতনতার বা কালচারাল সেলফ কনসাসনেস এর যে পরিচয় রেখেছিল, সেখানে কোনো প্রকার ছেদ বা বিচ্যুতি ছিল না। কাজে একাদশ শতকে ইসলামীয় পণ্ডিত আল বিরুনি যে মন্তব্য করেছিল, the Hindus believe that there is no country but there, no king like theirs, no science like theirs. ... এটা হয়তো সত্য নয়। আধুনিক কালে ঘোর সাম্রাজ্যবাদী ঐতিহাসিক ভিনসেন্ট আর্থার স্মিথ এই সচেতনতাকে ভারতবর্ষের মৌলিক একতা ক্ষেত্রে বা ফান্ডামেন্টালি ইউনিটির ভিত্তি হিসেবে সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন এবং তার মতে বৈচিত্র্যময় দেশে তামিল সাহিত্য সম্ভার একটা নতুন মাত্রা সংযোজন করে এবং মৌলিকতায় ভরপুর।
সভ্যতা সংস্কৃতি দিক নির্দেশ করে। কাজে আজকে আমাদের বলতে দ্বিধা নেই আজকের ভারতবর্ষ বিশ্বের সর্ব উৎকৃষ্ট গণতান্ত্রিক রাষ্ট্র, যেখানকার মানুষের মধ্যে রাজনৈতিক সচেতনতা বা পলিটিক্যাল কনসাসনেস এবং একাত্মবোধের কোনো খামতি নেই। কাজে ঐতিহাসিক সাহিত্য হিসেবে সঙ্গম সাহিত্য এক বিশেষ গুরুত্বের দাবি রাখে। আমার পরবর্তী আলোচনার বিষয় সঙ্গম সাহিত্য। খ্রিস্টীয় শতাব্দীর শুরুর দিকে বা রমিলা থাপ্পা যাকে বলছেন খ্রিস্টীয় পূর্ব শেষ শতাব্দীর অবসানের সঙ্গে সঙ্গে দক্ষিণ ভারতে প্রাগৈতিহাসিক পর্বকে বিদায় জানিয়ে ঐতিহাসিক যুগে পদার্পণ করে। এবং ভারতবর্ষ প্রাগৈতিহাসিক যুগ থেকে ঐতিহাসিক যুগে প্রবেশ করে বিশেষ করে দক্ষিণ ভারত এর ক্ষেত্রে তার সাক্ষী বহন করে সমসাময়িক সাহিত্য, গত পুঁথি, সঙ্গম সাহিত্য। মূলত এই সাহিত্য এক ধরনের কাব্য সংকলন। বেদের সঙ্গে কিছু কিছু সাদৃশ্য থাকলেও এগুলির উৎপত্তি সম্পূর্ণভাবে ধর্মীয় ছিল না। কথিত আছে যে বহু শতাব্দী আগে তামিল রাজধানী মাদুরা বা মাদুরাই শহরে পরপর 3টি সমাবেশ বা সঙ্গম বসেছিল। দক্ষিণের কবি ও চারণ কবিরা এই সভায় যোগ দিয়েছিলেন এবং তাদের সমবেত প্রচেষ্টার মধ্যে দিয়ে সঙ্গম সাহিত্যের উদ্ভব হয়। একটা সময় এমন এক ধারণাও প্রচলিত ছিল তা হল প্রথম সঙ্গম সাহিত্য সমাবেশে নাকি দেবতারাও হাজির ছিলেন। আমি পরবর্তী পর্বে আলোচনায় বলবো কি কারণে এমন ধরনের বক্তব্যগুলো উঠে আসে। আমি সঙ্গম সাহিত্যের ঐতিহাসিক গুরুত্ব প্রসঙ্গে তা বলব। তবে প্রথম সমাবেশে রচিত কোনো কবিতায়
পাওয়া যায়নি, কালের নিয়মে সেগুলি ধ্বংসপ্রাপ্ত বা উদ্ধার করা আমাদের পক্ষে সম্ভব হয়নি। তবে দ্বিতীয় সমাবেশে প্রথম তামিল ব্যাকরণ, কেউ কেউ বলেন দ্বিতীয় সমাবেশে, কেউ কেউ বলতে চান তৃতীয় সমাবেশে, যাই হোক সঙ্গম সাহিত্য সমাবেশে প্রথম তামিল ব্যাকরণ গ্রামার তোলকাপ্পিয়াম রচিত হয়েছে বলে এমন মতামত দক্ষিণ ভারত বিশেষজ্ঞ ইতিহাসবিদদের লেখনীতে উঠে এসেছে। তবে বাস্তবিক ক্ষেত্রে সেটা সম্ভব নয়। তবে এটা আরো পরবর্তী পর্বের রচনা। তবে তৃতীয় সমাবেশ থেকে সঙ্গম সাহিত্যে 2000 কবিতার 8টি কাব্যগ্রন্থ সংকলিত হয়েছিল। 2000 কবিতার 8টি কাব্য সংকলিত হয়েছিল, যেগুলি এখনো কিন্তু বর্তমান। আসলে সঙ্গম সাহিত্য ছিল একাধারে যেমন দক্ষিণের সাহিত্যের সূচনা থেকে বিকাশ, তেমনি এই সাহিত্য দক্ষিণী সমাজ সংস্কৃতির নিদর্শন স্বরূপ। পাঠক সমাজ অবগত থাকবে, খ্রিস্টীয় শতাব্দীর গোড়ার দিকে উদ্ভাবিত এই সাহিত্যের অনুরূপ কোন সাহিত্য কিন্তু উত্তর ভারতে পাওয়া যায়নি বা গড়ে উঠতে পেরেছিল বলে ঐতিহাসিক সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় না। প্রকৃতপক্ষে তামিল অঞ্চলে চারণ কবি, যারা ঘুরে ঘুরে গান, কবিতা, আখ্যান রচনা করতেন, ওয়ার্ডসওয়ার্থের দ্য সলিটারি রিপার বলে যে বিখ্যাত কবিতা রচিত হয়েছিল, অনুরূপ আখ্যান কাব্য, চারণ কবিদের গান দেশের সর্বত্র যারা বিচরণ করতেন, তারা একাধারে যেমন রাজন্যবর্গ এবং গ্রামীণ মানুষদের পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন, তারাই কিন্তু মাদুরাই নগরীতে অনুষ্ঠিত কবিতা ও সঙ্গীত অনুষ্ঠানে যোগ দিতেন। আট সংকলনের অনেক কবিতায় সেই অনুষ্ঠানে আবৃত করাও হতো বা আবৃত্তি করা হয়েছিল। তবে তামিল অঞ্চলের বাইরের মানুষও একটা টোগায় এর কবিতার কথা বিশেষ জানে না। এর ভাষা এত প্রাচীন যে আধুনিক কালের শিক্ষিত তামিল বিশেষ শিক্ষা ছাড়া তা পড়তে পারে না। রীতিগতভাবে এই কবিতা দরবারি সংস্কৃত সাহিত্যের তুলনায় লোক সাহিত্যের অনেক কাছে। কৃষকের জীবন, গ্রামের দৃশ্যাবলী, শহরের কলরব,
যুদ্ধের নির্মমতা, ব্যবসায়িক স্বার্থ ইত্যাদি যা কিছু সবই এই কবিতাগুলিতে স্থান পেয়েছিল। অবাস্তব আদর্শবাদ এই কবিতাগুলিকে কখনোই ভারাক্রান্ত করে। কবিদের বাস্তবিক অভিজ্ঞতার সমৃদ্ধ ছিল সঙ্গম সাহিত্য। এ প্রসঙ্গে আমি আরো উল্লেখ করতে চাই যে এট্রোটোগায় প্রাচীন তামিল কাব্য সাহিত্যের একটা বড় অংশ অধিকার করে আছে। 200-এরও অধিক কবি রচিত 2000-এরও বেশি কবিতা এতে স্থান পেয়েছিল। এর সঙ্গে পট্র পাপাট্র অর্থাৎ 10টি গানকেও অনায়াসে যোগ করা যায়। তবে এখনো পর্যন্ত সঙ্গম সাহিত্যের অনুবাদ আলোচনা অসমাপ্ত থেকে গেছে ঐতিহাসিকদের কাছে। তবে প্রাচীনকালে তামিল কবিদের এই কাব্যিক চেতনায় কিন্তু তারা কবিতার শ্রেণী বিভাগ সম্পর্কে সম্পূর্ণভাবে সচেতন ছিলেন, তার পরিচয় রেখেছেন। তারা কবিতাকে অগম বা অন্তরঙ্গ এবং পুরম অর্থাৎ বহিরঙ্গ এই 2 শ্রেণীতে বিভক্ত করেছিল, যার মধ্যে অগম কবিতার বিষয়বস্তু ছিল প্রেম এবং মানুষের আর সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সুখ দুঃখের জায়গাগুলি, এবং পুরো কবিতার বিষয়বস্তু ছিল রাস প্রশস্তি। তাছাড়া তামিল ভূমির যে অঞ্চলের উল্লেখ এই কবিতায় থাকতো তা থেকে সেই অঞ্চলে সাংস্কৃতিক বৈশিষ্ট্য স্পষ্টভাবে উঠে আসতো। কবিতাটিকে 5টি ভাগে ভাগ করা হয়েছিল, যেমন পাহাড় অঞ্চল, শুষ্ক ভূমি, বনভূমি, আবাদি সমভূমি এবং উপকূলবর্তী অঞ্চল। এবং প্রতিটি অঞ্চলের সাথে প্রেম এবং যুদ্ধের একটি বিশেষ দিক জড়িত ছিল। সময়ের সঙ্গে সঙ্গে পরবর্তীকালে তামিল সাহিত্যে আর্যদের প্রভাব বৃদ্ধি পেতে থাকে এবং সাহিত্যের উপর জৈনদের প্রভাব বৃদ্ধি পেতে পেলে অষ্ট অপ্রধান রচনা তৈরি হয়। এই প্রসঙ্গে স্মরণীয়, কেননা অধিকাংশ কবিতার নীতি বিষয়। এই রচনাগুলির মধ্যে তিরুকুরল এবং নালদিয়ার সমধিক প্রসিদ্ধ। এছাড়াও বৃহত্তর কাব্যের মধ্যে শিল্পাপ্পাদিক গারম, শিবক সিন্দামন, যাকে তামিল সাহিত্যের 3য় মহাকাব্য বলে উল্লেখ করা হয়, তার কথা বলা যায়, যেখানে জীবক নামক একজন অতি মানবের কাহিনী বর্ণিত হয়েছে।
প্রকৃতপক্ষে সঙ্গম সাহিত্য একাধারে সমাজের অগ্রগতির সঙ্গে সঙ্গে যেমন মৌলিক পরিবর্তন এর সাক্ষী হয়েছিল, তেমনি এই সাহিত্য ভারতীয় সাহিত্যের কাহিনী অবলম্বন ও সেই সাহিত্যের অনুবাদ দুই চলেছে। অর্থাৎ বিবর্তনের সঙ্গে সংমিশ্রণের সমন্বয় সাধন করে দক্ষিণী জীবনী সভ্যতাকে আরো জীবন্তভাবে পরবর্তী প্রজন্মের পাঠক সমাজের কাছে সঙ্গম সাহিত্য উপহার স্বরূপ দৃষ্টান্ত তুলে ধরেছে। আমি বলতে চাই সঙ্গম সাহিত্যে ঐতিহাসিক গুরুত্ব এইখানে, তাহলে সঙ্গম সাহিত্য হয়তো দক্ষিণী সভ্যতা সংস্কৃতিকে এই অভিযোগ থেকে মুক্ত করতে সক্ষম হয়েছিল যে ব্রিটিশদের আগমনের পরই, আমি ইতিপূর্বে ডাচ খ্রিস্টান মিশনারিজ এর কথা উল্লেখ করেছি, যিনি প্রথম দক্ষিণের তামিল ভাষার ব্যাকরণ রচনা করেছিলেন, কর্নেলিয়াস জিগেন বল্ক। তার পূর্বেও যে দক্ষিণ ভারতের ঐতিহাসিক ঐতিহ্য বিরাজমান ছিল, সেই বিষয়টি তুলে ধরতে সক্ষম হন। পাশাপাশি সঙ্গম সাহিত্য ভারতীয় ইতিহাসের ধারাবাহিকতা এক দীর্ঘ সময় ধরে ৯,০০০ বছরেরও বেশি সময় ধরে বহন করে চলেছিল তার সাহিত্য সম্ভারের মধ্য দিয়ে। প্রথম সঙ্গম সাহিত্যে ৪,৪৪৯ জন কবি উপস্থিত হয়েছিলেন এবং দ্বিতীয় সঙ্গম সাহিত্যে ৩,৭০০ জন কবি সাহিত্যিক সমবেত হয়েছিলেন। একটা বিরাট অংশের মানুষের উপস্থিতি এবং তাদের লেখনী, এবং তৃতীয় সঙ্গম সাহিত্যে ৪৭ জন দক্ষিণী রাজা পৃষ্ঠপোষকতা করেছিলেন। এটা প্রমাণ করে ভারতীয় সভ্যতা কতটা ভবিষ্যৎ প্রজন্মের মানুষের কাছে ইতিহাস রেখে যেতে চায়, এবং সেই ইতিহাস প্রত্যক্ষ অভিজ্ঞতা ভিত্তিতে গড়ে তোলা ইতিহাস, অন্যের মুখে শোনা নয়, ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে সৃষ্টি করা ইতিহাস। কাজেই সঙ্গম সাহিত্যের ঐতিহাসিক গুরুত্ব অনেকখানি, এবং তাকে বর্তমান পর্বে নানানভাবে ব্যবহার করা হয়। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাব
সঙ্গম সাহিত্যকে নিউ কালচারাল হিস্ট্রি অঙ্গনে বিশেষ স্থান প্রদান করে এবং সঙ্গম সাহিত্যকে বা সাহিত্য সম্ভারকে আমরা নানানভাবে ইতিহাসের অঙ্গনে ব্যবহার করি, পুরাণের সাথে কম্পেয়ার করে, তুলনা করে, বিভিন্ন রাজকীয় আখ্যানের সাথে তুলনা করে ঐতিহাসিক সাহিত্য হিসেবে এগুলি ব্যবহার করা হয়। আমার পরবর্তী আলোচনার বিষয় ঐতিহাসিক সাহিত্য হিসেবে অমুক্ত মাল্যদান। দক্ষিণ ভারতের ইতিহাস, বিশেষ করে বিজয়নগর, বাহুমনি এই অংশের ইতিহাস এবং বিজয়নগর সাম্রাজ্যের ইতিহাসকে তুলে ধরতে অমুক্ত মাল্যদান এক উল্লেখযোগ্য ঐতিহাসিক কাব্য, যার রচয়িতা দক্ষিণের বিজয়নগর রাজ্যের রাজা কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায় সম্পর্কে বলা হয় তিনি ছিলেন একাধারে কবি, সাহিত্যিক এবং সঙ্গীতজ্ঞ। যিনি প্রকৃত অর্থে একাদশ শতকে তেলেগু সাহিত্যে বিশেষ অবদান রেখেছিলেন এবং একাদশ শতক থেকে দক্ষিণের তেলেগু সাহিত্যে একটা নতুন ধরনের কাব্য রীতির উপস্থিতি আমরা লক্ষ্য করি। এবং এই সময় রাজা কৃষ্ণদেব রায় তিনি অমুক্ত মাল্যদান সংকলন করেন এবং এই ক্ষেত্রে তিনি এই কাব্য সংকলন এর মধ্য দিয়ে একাধারে যেমন তেলেগু সাহিত্যের বিকাশ ঘটান, তার পাশাপাশি কাব্য সাহিত্যের মধ্য দিয়ে রাজ আদর্শ, রাজ আখ্যান এবং রাজার সাধারণ মানুষের প্রতি কর্তব্যবোধ, বিদেশি বণিকদের প্রতি
রাষ্ট্রের করণীয় কর্তব্য ইত্যাদি বিষয় সম্পর্কে অমুক্ত মাল্যদার স্পষ্ট বক্তব্য তুলে ধরে। অমুক্ত মাল্যদা রাজা কৃষ্ণদেব রায় তেলেগু সংস্কৃতি জীবন্ত ইতিহাসকে অমুক্ত মাল্যদার মধ্য দিয়ে প্রকাশ ঘটান। অমুক্ত মাল্যদার মতো সাহিত্য সম্ভার প্রাচীন ভারতের বিশেষ করে দক্ষিণের ইতিহাস তুলে ধরার ক্ষেত্রে আজকের দিনে বিভিন্ন ইতিহাসবিদরা ব্যবহার এর উদ্যোগ নিয়েছেন। বিশেষ করে ঐতিহাসিক শ্রীনিবাস রেড্ডি এবং অন্যান্য যেমন ডেভিড সুলম্যান, নারায়ণা রাও প্রমুখ দক্ষিণ ভারতের ইতিহাস তুলে ধরার ক্ষেত্রে অমুক্ত মাল্যদার ঐতিহাসিক প্রাসঙ্গিকতা পাঠক সমাজের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন এবং সাম্প্রতিককালে বিজয়নগরের উপর গবেষণা এই সমস্ত সাহিত্য সম্ভারকে ব্যাপকভাবে ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। কাজেই অমুক্ত মাল্যদা গুরুত্ব অনেকটা আজ আমাদের কাছে স্পষ্ট। এছাড়াও রায় বচকাম বা রাজার সংজ্ঞা, দক্ষিণের রাজারা তারা যে সমস্ত দৈনিক রোজনামচা লিপিবদ্ধ করতেন বা প্রশস্তিমূলক রচনা বলে আমরা উল্লেখ করছি, সেগুলি দক্ষিণ ভারতের ইতিহাস তুলে ধরার ক্ষেত্রে সাম্প্রতিককালে ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে। বলা হয় রায় বচকাম মধ্যে দিয়ে স্পষ্টভাবে দেশীয় মানুষদের, আদিবাসী মানুষদের
ইতিহাস চর্চা আজ স্পষ্টভাবে বিশ্ব দরবারে সমাদৃত হচ্ছে। তাছাড়া ইতিহাস রচনার ক্ষেত্রে, বিশেষ করে প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে দক্ষিণী ইতিহাস বা দক্ষিণ ভারতের ইতিহাস আরো বেশি বেশি করে জনপ্রিয়তা অর্জন করছে। তার মূল কারণ নতুন নতুন তথ্যের উন্মোচন এবং ঐতিহাসিক সাহিত্য সম্ভার হিসেবে অমুক্ত মাল্যদা, রায় বচকামু বা রাজার সংবাদ এবং সঙ্গম সাহিত্যের ঐতিহাসিক ঐতিহ্য। কাজে আমরা মূল্যায়ন, যা আজকের আমার আলোচনার একেবারে অন্তিম পর্বে এসে গেছি, আলোচনা খুব সংক্ষিপ্ত করতে হচ্ছে, সেখানে আমি বলতে চাই ঐতিহাসিক সাহিত্য সম্ভার হিসেবে দক্ষিণ ভারত এর ইতিহাস রচনার ক্ষেত্রে তামিল সাহিত্য সম্ভার হিসেবে সঙ্গম সাহিত্য এবং তেলেগু সাহিত্য হিসেবে অমুক্ত মাল্যদা, রায় বচকামুর মতো দক্ষিণী সাহিত্যিক ঐতিহ্য প্রাচীন ভারতের ইতিহাসকে বা প্রাচীন ভারতের ঐতিহাসিক লেখনীর ধারাকে ক্রমাগত পাল্টে দিয়েছে। ঐতিহাসিক রমিলা থাপার, ঐতিহাসিক সঞ্জয় সুব্রমণিয়ম, সহ অনেকেই দক্ষিণ ভারতের ইতিহাস তুলে ধরার ক্ষেত্রে এই সমস্ত ঐতিহাসিক অমূল্য সাহিত্যের গুরুত্বকে পাঠক সমাজের কাছে বা ইতিহাস পাঠকদের কাছে তার গুরুত্ব সম্ভার গবেষণার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন। ধন্যবাদ। আমি আমার আলোচনা আজকের মতো এখানে সমাপ্ত করছি।